হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেল ফিজ ফরিতে সকলকে স্বাগত। আমি রাজকুমার দেব শুরু করছি আজকের ভিডিও অ্যাকচুয়ালি কালকে যে লাইভ ক্লাস ছিল সেই লাইভ ক্লাসেরই কন্টিনিউয়েশন। কালকের লাইভ ক্লাসে আমি একটা কোশ্চেন করেছিলাম যে কোনো বস্তুতে আধান দিলে কি হয়। অ্যাকচুয়ালি এটা ক্যাপাসিটার চ্যাপ্টারের ফার্স্ট ভিডিও। ক্যাপাসিটার চ্যাপ্টার সম্পর্কে প্রথমে বলি, তারপরে চ্যাপ্টারটার ভিডিওতে আমি ঢুকছি। ক্যাপাসিটার চ্যাপ্টার ইলেকট্রোস্ট্যাটিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সেই জন্য এইচএস থেকে শুরু করে জয়েন্ট বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে সব থেকে বেশি কোশ্চেন আসে এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে। সেই জন্য এই চ্যাপ্টারটা সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে। এবং ক্যাপাসিটার চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো যদি ক্লিয়ার থাকে, অ্যাকচুয়ালি ক্যাপাসিটার হলো ইলেকট্রিক্যাল সার্কিটের একটা পার্ট। আমাদের ভবিষ্যতে এসি পড়তে হবে, সেই এসি চ্যাপ্টারে এলসিআর সার্কিট পড়তে হবে। তো সেই এলসিআর সার্কিটের মধ্যে সি বলে যে কম্পোনেন্টটা আছে সেই সি কম্পোনেন্টটা হলো ক্যাপাসিটার, ঠিক আছে। ক্যাপাসিটার বেসিক্যালি একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, সেই জন্য সার্কিটে আমরা ব্যবহার করে থাকি। তোমরা ফ্যানে দেখবে ক্যাপাসিটার থাকে, এই যে ব্যাটারির মতো জিনিস, ওটা ব্যাটারি না, ওটা একটা ক্যাপাসিটার। তো ক্যাপাসিটার চ্যাপ্টারে যে মূল বিষয়গুলো অঙ্কতে কাজে লাগে সেটা হলো সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, এই জায়গাটা। তো যদি তোমরা এই চ্যাপ্টারের সিরিজ প্যারালালের জায়গাটা ঠিকঠাক করে নাও, তাহলে যখন রোধে তোমরা সিরিজ প্যারালাল করবে তোমাদের দেখবে অনেক সুবিধা হবে। কারণ এখানটার যে সিরিজ প্যারালালের অঙ্ক সেটাই রোধে কিন্তু কপি পেস্ট হচ্ছে। সুতরাং এই চ্যাপ্টারটা খুব গুরুত্ব সহকারে পড়ো, তাহলে তোমাদের একটা চ্যাপ্টার অলরেডি ক্লিয়ার হয়ে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এই তো গেলো ক্যাপাসিটারের পড়ে আমাদের কি হবে। এবার চলে আসি সেই ভাইটাল প্রশ্নটায়, যে প্রশ্নটা কি ছিল, কোনো বস্তুতে আধান দিলে বস্তুর কি হয়, ঠিক আছে। বড় অদ্ভুত লেগেছিল যখন আমি অ্যান্সারগুলো পাচ্ছিলাম। কোনো বস্তুতে আধান দিলে বস্তুর কি হয়, সেই আধান দিলে বস্তুর কি হয় তার উত্তর আমি অনেক কিছু পেয়েছি। সবার প্রথম উত্তর হচ্ছে আইতে হয়। তা বস্তুতে আধান দিলে বস্তুতে আইতে হবে, নর্মাল ব্যাপার, তাই না? আধান দিলে আহিত হয়, এটা অত ভালো শোনাচ্ছে না উত্তরটা। আচ্ছা, আর কি, কোনো বস্তুতে আধান দিলে কার্য হয়, কিন্তু বাইরের লোক কার্য করে, বস্তুর কি হয়? বস্তুর তো কার্য হয় না। আচ্ছা, আর কে যেন কি বললো, ভেতরে একজন বললো ভেতরে ইলেকট্রন এক্সাইটেড হয়ে যায়। বস্তুতে আধান দিলাম, তাহলে ইলেকট্রন নিয়ে সেটাকে আহিত করলাম, অথবা তাকে ইলেকট্রন দিয়ে আহিত করলাম, তো সেটা ইলেকট্রন এক্সাইটেড কি করে হলো? বুঝলাম না সেটা। যাই হোক, তো এগুলো অনেক উত্তর আসার পরে লাস্ট অবধি যে উত্তরটা এসছে সেটা হলো বিভব হ্রাস বা বৃদ্ধি পায়। তো সেখান থেকে পজিটিভ বিভব বৃদ্ধি আর নেগেটিভ বিভব বৃদ্ধি দিয়ে আমি বিভবের মান বৃদ্ধি পাই, এই জায়গাটায় ফাইনালি পৌঁছেছি। এবং এটাই হলো সঠিক উত্তর, যে কোনো বস্তুতে আধান দিলে কি হয়, উত্তর হলো বিভবের মান বৃদ্ধি পায়। তাহলে সেখান থেকে কিউ সমানুপাতি ভি থেকে, কিউ সমানুপাতি ভি সম্পর্ক থেকে কিউ ইকুয়াল টু সিভি রিলেশনশিপটা এসছে। তো সে এবারে আমার প্রশ্ন ছিল যে এই যে কিউ ইকুয়াল টু সিভি রিলেশনশিপ, এই রিলেশনশিপের ইম্পর্টেন্স বা মৌলিকতা কোথায়? জাস্ট ক্যাপাসিটার চ্যাপ্টার পড়তে হবে বলেই কি আমাদের এই রিলেশনশিপটা পড়তে হবে, নাকি এই রিলেশনশিপের আলাদা কোনো গুরুত্ব আছে? এটা তোমাদের বাড়ির প্রশ্ন ছিল, ঠিক আছে। তো এবার সেই প্রশ্নের উত্তরে আসি। আর কেন কোনো বস্তুতে আধান দিলে কি হয় তার একমাত্র উত্তর আমি এটাকে বেছে নিচ্ছি, অন্য কোনো উত্তরকে বেছে নিচ্ছি না, তার উত্তরও তোমরা এখন পাবে, ঠিক আছে। তো আজকে যেহেতু তোমাদের সিলেবাস কভার করতে অনেক দেরি হচ্ছে, আমি শুধু এটা দিয়ে ভিডিও শেষ করলে সবচেয়ে বেটার হতো, কিন্তু সেটা করব না। এরপরও ক্যাপাসিটি চ্যাপ্টার আমি অনেক কিছু করব, সুতরাং ভালো করে মন দিয়ে দেখো। আর যারা প্রথমবার দেখছো ক্যাপাসিটার, যারা পড়ো নেই ক্যাপাসিটার, কখনোই ভিডিও স্কিপ করে বা স্পিড বাড়িয়ে দেখবে না, তাহলে আমি যে কনসেপ্টগুলো দিচ্ছি সেই কনসেপ্টগুলো মাথায় ঢুকবে না। এটা খুব বাজে টেন্ডেন্সি ভিডিওকে স্পিড বাড়িয়ে দেখা, ঠিক আছে। টাইম বাঁচে, কিন্তু টাইম বাঁচিয়ে নিজের ক্ষতি করে লাভ নেই। যেটুকু পড়বো সেটুকু যেন সলিডভাবে পড়া হয়, বোঝা গেল কথাটা? সলিডভাবে যদি এক লাইনে পড়া হয় সেটা কাজে লাগবে, কিন্তু সলিডভাবে যদি এক একটা গোটা চ্যাপ্টার পড়ে ফেললাম, সলিডভাবে পড়া হলো না, কোনো কাজে লাগবে না, ভবিষ্যতে আবার ভুলে যাব। তাহলে এই জন্য এক লাইনও ঠিকঠাক পড়া হয় সেই কাজটা করো, ঠিক আছে। তাড়াহুড়ো করার দরকার নেই, ভালো করে বোঝার চেষ্টা করো। আমাদের এর আগে
একটা জিনিস আমরা পড়েছিলাম, আমাকে একজন উত্তর দিয়েছে এই কিউ ইকুয়াল টু সিভি রিলেশনশিপের ব্যাপারে, যদিও স্যার তার আগে থেকেই চ্যাপ্টারটা পড়া আছে, সেখান থেকে সে উত্তরটা দিয়েছে যে এখানে যেমন হাফ সিভি স্কোয়ার হয় এনার্জি, তোমরা এখন জানো না, আমি তাকে উত্তরটা দিচ্ছি। আর স্প্রিংয়ে যেমন হাফ কে এক্স স্কোয়ার হয়, তো সেই জন্য সি কে কে এর সঙ্গে তুলনা করেছে। ঠিক আছে, কোথায় ক্যাপাসিটর কোথায় স্প্রিং, দুটোর মধ্যে কি সম্পর্ক, তাই না? ক্যাপাসিটরে এসে চার্জ সঞ্চিত হয় বা এনার্জি সঞ্চিত হয়, আর স্প্রিংয়ে শক্তি সঞ্চিত হয়। আর স্প্রিং সিস্টেমটা কেমন, এরকম একটা সিস্টেম স্প্রিং, স্প্রিংকে যদি কম্প্রেস করা হয় তখন তার মধ্যে এনার্জি সঞ্চিত হচ্ছে। আর ক্যাপাসিটরকে ইলেকট্রিক্যালি চার্জ করা হচ্ছে। তো দুটোর মধ্যে সম্পর্ক ঠিক যা আসে না ওরকম। ঠিক আছে, তো জোর করে বানালে সম্পর্ক হয়, অনেক কিছু রিলেশন মিলে যায়। মেকানিক্যাল ইকুইভ্যালেন্স বললে হ্যাঁ হবে, কিন্তু এত কঠিন করে মিলাবো না, অনেক সহজ করে মিলবে, আমি এটাই বলতে চাইছি। এত কঠিন করে ক্যাপাসিটর এবং স্প্রিংকে জোর করে মেলানোর দরকার নেই, জায়গাটা এতটাই সোজা যাতে অন্য একটা থিওরি যেটা আগে তোমরা পড়ে এসছো তার সঙ্গে এই রিলেশনশিপগুলো 100% মিলে টোটালি। এখানে তো জোর করে মিলাতে হচ্ছে, ওখানে জোর করে মিলানোরও দরকার নাই। দেখো কি করে আসছে। আচ্ছা, দুটো পার্ট করে নিলাম। ঠিক আছে, দেখো তোমরা এর আগে একটা জিনিস পড়েছিলে, ক্যাপিটাল কিউ বাই টি ইকুয়াল টু কে ইন্টু এ থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু স্মল টি। আচ্ছা, ক্যাপিটাল কিউ বাই টি করলে স্মল টি বোধ এখানে যাবে না, বাই এল, তাই না? কন্ডাক্টিভিটি, হিট কন্ডাক্টিভিটি ইকুয়েশন, হ্যাঁ অবভিয়াসলি হিট থেকে আসবে। কিভাবে দেখাচ্ছি। তাহলে কিউ বাই টি যদি এটা হয়, তাহলে কিউ বাই টি ইকুয়াল টু আমরা লিখতে পারি কে এ বাই এল ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান। তাহলে সেখান থেকে থিটা টু মাইনাস থিটা ওয়ান ইকুয়াল টু আসে এল বাই কে এ ইন্টু কিউ বাই টি। মনে পড়ে? মাধ্যমিকে ছিল এই জিনিসটা, এই 11-এও ছিল না, মাধ্যমিকের জিনিস এটা। তাহলে এর অ্যানালোগাস ইকুয়েশন আমাদের কাছে ভি টু মাইনাস ভি ওয়ান ইকুয়াল টু এল বাই সিগমা এ ইন্টু স্মল কিউ বাই টি। যারা এখনো বুঝতে পারোনি তাদের জন্য বলি, এই ভি টু মাইনাস ভি ওয়ান ইকুয়াল টু রো এল বাই এ ইন্টু আই। তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান ইকুয়াল টু আর ইন্টু আই, বা অ্যাকচুয়ালি ভি ইকুয়াল টু আই আর। মানে ওহমের যে সূত্র ছিল, সেই ওহমের সূত্র থেকে আমরা একটা অ্যানালজি পাই। কি অ্যানালজি? ওহমের সূত্র থেকে দেখতে পাই যে এই রিলেশনশিপটা এবং এই রিলেশনশিপটা আসলে একই রিলেশনশিপ, এবং এখানে 100% মিল আছে। কি মিল? এই পার্টটা মিটিয়ে দিই। আমার এখানটায় ভি টু মাইনাস ভি ওয়ান এটা হলো পোটেন্সিয়াল ডিফারেন্স। কোন পোটেন্সিয়াল? ইলেকট্রিক্যাল পোটেন্সিয়াল ডিফারেন্স। তাহলে লিখে দাও বেটার, ইলেকট্রিক্যাল পোটেন্সিয়াল ডিফারেন্স স্মল কিউ বাই টি এটা হলো রেট অফ ফ্লো অফ চার্জ, যাকে আমরা বলবো কারেন্ট। আর
এল বাই সিগমা এ এটা হলো ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, মানে ইলেকট্রিক্যাল রোধ, যেখানে এল কি, এল হলো ম্যাটেরিয়ালের দৈর্ঘ্য, এ কি ওই ম্যাটেরিয়ালের প্রস্থ, আর সিগমা কি ওই ম্যাটেরিয়ালের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। ঠিক আছে, সিমিলার ভাবে যদি v2 মাইনাস v1 এর জায়গায় আমরা এখানে দেখি আমাদের আসছে কি θ2 মাইনাস θ1, তাহলে হোয়াট ইজ θ2 মাইনাস θ1? সেই θ2 মাইনাস θ1 সেটা হলো টেম্পারেচার ডিফারেন্স, কিন্তু ওই অ্যানালজির পরে এটাকে নতুন নাম দেওয়া হয়েছে থার্মাল পোটেনশিয়াল ডিফারেন্স, তার মানে তাপীয় বিভব পার্থক্য। ওকে, আচ্ছা, ক্যাপিটাল কিউ বাই টি এটাকে বলা হয় হিট কারেন্ট, হলো, আর এল বাই কে এ এটাকে বলা হয় তাপীয় রোধ। ক্লিয়ার, বোঝা গেল এইটুকুটা? আর কেটাকে কি বলা হয়? হিট কন্ডাক্টিভিটি। যখন আমি 11-এ পড়িয়েছিলাম তখন বলেছিলাম এই দুটো ঘটনা বা এই দুটো রিলেশনশিপ 100% মিলে যাওয়ার কারণ কি? এই দুটো ঘটনা বা এই দুটো রিলেশনশিপ 100% মিলে যাওয়ার কারণ হলো এদের প্রবাহের কারণ একই, অর্থাৎ একটা পদার্থ যেটা সুপরিবাহী ফর হিট সেটা সুপরিবাহী ফর ইলেকট্রিসিটি অলসো, বিকজ তাদের মধ্যে থাকা মুক্ত ইলেকট্রন এই পরিবহনের কাজটা করে। তো এইভাবে দুটো ঘটনাকে মিলানো যায়। আর এখানে যদি v2 মাইনাস v1 দেওয়া হয় তাহলে এখান দিয়ে কারেন্ট ফ্লো করবে, এখানে যদি θ2 মাইনাস θ1 দেওয়া হয় তাহলে এখান দিয়ে হিট ফ্লো করবে। ব্যাস, এটা হলো তাদের অ্যানালজি। তো এই অ্যানালজিক্যাল রিলেশনশিপ থেকে আমি যদি আমাদের আজকের প্রশ্নের উত্তর খুঁজতে যাই তাহলে দেখো উত্তরটা কি বেরিয়ে আসে। আমরা কি দেখলাম? আমরা এই লাইনটাকে মিটিয়ে দিচ্ছি, যেহেতু জায়গাটা আমাদের কম আছে, তাহলে এটাকে নাই করে দিলাম আর এই রিলেশনশিপটাকে নাই করে দিলাম। আমাদের কাছে ছিল Q ইকুয়াল টু CV, আমরা এই রিলেশনশিপের মানে খুঁজতে চাইছিলাম। দেখো কিউ এর জায়গায় কে এসছে, কিউ এর জায়গায় এসছে ক্যাপিটাল কিউ, তাহলে জাস্ট কিউ এর জায়গায় ক্যাপিটাল কিউ বসালাম, ইকুয়াল টু সিটা হলো ইলেকট্রিক্যাল ক্যাপাসিটি, সি এর ইকুইভ্যালেন্সটা পরে বসাচ্ছি। ভিটা কি দেখো, ভি এখানে ছিল পোটেনশিয়াল ডিফারেন্স, ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে এখানে ভি কি থার্মাল পোটেনশিয়াল ডিফারেন্স, মানে ডেল্টা ভি, এখানে ডেল্টা ভি, এখানে ডেল্টা ভি, তাহলে ওখানে যদি শুধু ভি হয় তাহলে এখানে কি হবে, এখানে হবে থিটা। ঠিক আছে, ভেবে দেখো এরকম কোন রিলেশনশিপ তোমরা পেয়েছো। এখানে ডেল্টা কিউ করলাম, এখানে ডেল্টা থিটা করলাম, তাহলে আরেকটু বুঝতে সহজ হবে। মনে করে দেখো এরকম রিলেশনশিপ কি ছিল, মনে পড়লো কিছু? যদি না মনে পড়ে তাহলে দেখো এখানে যে সিটা আছে সেই সিটাকে আমরা ডিফাইন করেছিলাম কি করে? সিটার ডেফিনেশন ছিল এটা যদি ডি লাগিয়ে দাও, এখানে যদি ডি লাগিয়ে দাও, ডি কিউ বাই ডিভি, এভাবে সিকে ডিফাইন করা যেতে পারে।
যে একক বিভব বৃদ্ধি করতে যে পরিমাণ আধান লাগে তাকে ওই পদার্থের হিট থার্মাল ক্যাপাসিটি বলবো, সরি ইলেকট্রিক্যাল ক্যাপাসিটি বলবো। তাহলে একই রকম ভাবে আমি যদি ডিকিউ বাই ডি থিটা করি তাহলে কি পাবো, ডিকিউ বাই ডি থিটা করি তাহলে কি পাবো, যদি অপরিচিত মনে হয় ডি থিটাকে তোমরা ডিটি দিয়ে ভাবো, ডিকিউ বাই ডিটি মনে পড়ছে থার্মোডাইনামিক্স, সেখানটায় ছিল এটা যদি এট কনস্ট্যান্ট প্রেসার হয় তাহলে এটা ছিল সিপি, ডিকিউ বাই ডিটি এট কনস্ট্যান্ট ভলিউম হলে সেটা ছিল সিভি। তাহলে সিপি সিবি অ্যাকচুয়ালি কি জিনিস, এটা গ্যাস ছিল বলে সিপি সিবি, যদি তরল বা কঠিন হয় তাহলে তো সিপি সিবি হবে না, তাহলে এখানটায় কি বসবে, এখানেও সি বসবে। দিস ইজ দ্য বিউটি অফ ফিজিক্স। তোমাদের কখনো মাথায় এসছে এই কথাটা যে কেন হিটকে কিউ দিয়ে বোঝানো হচ্ছে? হিট তো আমরা ছোটবেলায় হিট বলতে আমরা কি বুঝতাম, হিট বলতে তো আমরা এই যে বুঝতাম, তাহলে এখন হঠাৎ করে ক্লাস 11-এ এসে আমরা হিটকে কিউ দিয়ে কেন বোঝাতে যাব? হিট কি কিউ? কিউ দিয়ে কি হয় ফুল ফর্ম? আমাদের ফিজিক্সে যত কিছু আছে সব কিছু একটা ফুল ফর্ম হয়, তাই না? যেমন ফোর্স এফ অ্যাব্রিভিয়েট করে, মাস এম, তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তার অ্যাব্রিভিয়েশন টার্মটা মানে ফার্স্ট লেটারটাকে নিয়ে রাশিটাকে বোঝানো হয়। তো হিটকে তো সেভাবে বোঝানো হতো এইচ দিয়ে, তাহলে সেই হিটকে বোঝানোর জন্য আমরা কিউ কেন ব্যবহার করছি? তাহলে সেই ব্যবহার করার কারণ এই রিলেশনশিপের সঙ্গে এটাকে ম্যাচ করানো। বোঝা গেল কথা? তাহলে এবার একটু ডিটেলসে আসি। তোমরা আশা করি উত্তরটা পেয়েছো। উত্তরটা যখন পেয়েছো তাহলে একটু ডিটেলস অ্যানালিসিস করা যাক, তাহলে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে। যারা এখনো বুঝতে পারোনি তাদের জন্য আমি আরেকটু ভেঙে লিখছি। তাহলে এদিকে আমার কিউ ইকুয়াল টু সি, ধরো ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা সি ডেল্টা ভি এভাবে রাখলাম, আর এখানে ডেল্টা কিউ ইকুয়াল টু ক্যাপিটাল সি ডেল্টা থিটা এভাবে রাখলাম। ঠিক আছে, এবার তুলনাটা আরেকটু ভালো করে করি। দেখো, যারা এটা বুঝতে পারোনি তাদের জন্য এটা লিখছি, কিউ এর বদলে লিখলাম এইচ ইকুয়াল টু সিকে লিখলাম ক্যাপিটাল এস, আর ডেল্টা থিটাকে লিখলাম থিটা টু মাইনাস থিটা ওয়ান। তাহলে এইচ ইকুয়াল টু এম এস থিটা টু মাইনাস থিটা ওয়ান। অ্যাকচুয়াল সম্পর্কটা এটা, সেখান থেকে এই সম্পর্কটা মানে আমরা মাধ্যমিকে এটা পড়েছিলাম এইচ ইকুয়াল টু এম এস থিটা। তাহলে এইচ ইকুয়াল টু এম এস থিটার থেকে আমরা এই রিলেশনশিপটা 11 এসে শিখলাম, আর অদ্ভুতভাবে এই রিলেশনশিপটা 12-এর ক্যাপাসিটার চ্যাপ্টারের যেটা মেন ইকুয়েশন তার সঙ্গে ম্যাচ করে গেল। তাহলে পিছনের রহস্যটা কোথায়, তাই না? এটা প্রশ্ন। ভেবে দেখো এটা কি জিনিস, এটা হলো ক্যালোরিমেট্রি, তার বেসিক প্রিন্সিপাল। তাহলে ক্যালোরিমেট্রির বেসিক প্রিন্সিপাল অ্যাকচুয়ালি কি? ওটা হলো একটা এনার্জি ইকুয়েশন। মানে দুটি বস্তুকে যদি পরস্পরের সংস্পর্শে রাখা যায়, তাপীয় সংস্পর্শে অবশ্যই, মানে সংস্পর্শ মানে ফিজিক্যাল কন্ট্যাক্ট হতে হবে এমন কোনো ব্যাপার নাই। দুটি বস্তুকে যদি পরস্পরের তাপীয় সংস্পর্শে রাখা যায় তাহলে যেটা হট সেখান থেকে হিট, যেটা কোল্ড তার মধ্যে যাবে, তারপরে হটের টেম্পারেচার কমবে এবং কোল্ডের টেম্পারেচার বাড়বে, দুটো সম উষ্ণতায় পরিণত হবে। এটাই ক্যালোরিমেট্রির মূলনীতি। তো সেখান থেকে এমএসটাকে শর্ট করে ক্যাপিটাল এস বানানো হয়,
এবং সেটাই পরবর্তীকালে ক্যাপিটাল সি দিয়ে প্রকাশ করি। তাহলে ক্যাপিটাল সি জিনিসটা কি? বাংলায় বললে ক্যাপিটাল সি জিনিসটা হলো তাপগ্রাহিতা। এম ইন্টু আপেক্ষিক তাপ মানে ভর ইন্টু আপেক্ষিক তাপ, আমরা উত্তর পাই তাপ গ্রাহিতা। তাহলে এম ইন্টু এস ইকুয়াল টু ক্যাপিটাল এস, অথবা এম ইন্টু ছোটো হাতের সি ইকুয়াল টু ক্যাপিটাল সি। তো বাংলায় যেটা বলা আছে সেটা দিয়ে অত ভালো ক্লিয়ারিটি আসে না, ইংলিশ টার্মে চলে আসো। মাস ইন্টু স্পেসিফিক হিট ইকুয়াল টু হিট ক্যাপাসিটি। দেখো চলে এসছে ক্যাপাসিটি কথাটা। আর এখানটা কি? এখানটাই হলো, তাহলে এখানটা এই রিলেশনশিপের মানে কি হলো? এটা হলো চেঞ্জ ইন টেম্পারেচার, এটা হলো হিট ক্যাপাসিটি, এটা হলো কি ডেল্টা কিউ মানে অ্যামাউন্ট অফ হিট। তাহলে কি পেলাম এই রিলেশনশিপের মানে? হিট ইকুয়াল টু হিট ক্যাপাসিটি ইন্টু টেম্পারেচার চেঞ্জ। তাহলে কি হিট বলবো না, হিট গিভেন অর টেকেন। তাহলে দেওয়া বা নেওয়া হিট সমান সমান হিট ক্যাপাসিটি ইন্টু চেঞ্জ ইন টেম্পারেচার। এখানটা কি হবে? চার্জ গিভেন অর টেকেন ইকুয়াল টু ইলেকট্রিক্যাল ক্যাপাসিটি ইন্টু পোটেনশিয়াল চেঞ্জ। তাহলে এখানে টেম্পারেচার চেঞ্জ না বলে আমরা কি বলতে পারি? থার্মাল পোটেনশিয়াল চেঞ্জ। একটা জায়গা তোমাদের খটকা লাগছে যে এখানে তো ব্যাপারটা চার্জ আর এখানে তো ব্যাপারটা একটা এনার্জি, তাই না? খটকা লাগছে না একটা, যে চার্জ তো একটা ম্যাটেরিয়াল, এনার্জি তো কোনো ম্যাটেরিয়াল না। তাহলে কিভাবে অ্যানালজিটা আসছে? পরবর্তী ক্লাসে যখন তোমাদের ইলেকট্রিসিটি পড়াবো তখন, মানে এরপরের চ্যাপ্টার যখন আসবো ওহমস ল, তখন এটা আরেকটু ক্লিয়ার হবে। তখন জানতে পারবে এই চার্জ যে ডেল্টা কিউ দিয়ে আমরা বোঝাচ্ছি সেটা অ্যাকচুয়ালি চার্জ নয়, সেটা অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল এনার্জি। তাহলে এবার ভেবে দেখো ইকুয়েশন দুটো 100% ম্যাচ করে, কারণ এখানটায় এটা হলো ইলেকট্রিক্যাল এনার্জি, এটা হলো হিট এনার্জি, এটা হলো থার্মাল পোটেনশিয়াল, এটা হলো ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল। তাহলে এটা হলো ইলেকট্রিক্যাল ক্যাপাসিটি, এটা হলো হিট ক্যাপাসিটি। তো এবার ফিজিক্স দিয়ে বলি, এতক্ষণ তো ইকুয়েশন দিয়ে বলছিলাম। কোনো বস্তুর যে পরিমাণ তাপ ধারণ ক্ষমতা আছে, অর্থাৎ তাপ দিলে তো বস্তুর কি হয়, দেখো তোমাদের ভাবতে হবে না কিন্তু তাপ দিলে বস্তুর কি হয়। কালকে তোমাদের কত ভাবতে হয়েছিল না আধান দিলে কি হয়। তাহলে আমি যদি এখানটায় প্রশ্ন করি তোমাদের যে কোনো বস্তুতে তাপ দিলে বস্তুর কি হয়, তাহলে আমার মনে হয় না যারা একটু পড়াশোনা করেছে, যারা মাধ্যমিক পাস করে এসেছে, তাদের মধ্যে কেউ এই উত্তরটা পারবে না।
তাদের মধ্যে প্রত্যেকে এখানে একটাই উত্তর দিবে, আর সেটা সিঙ্গেল অ্যান্সার, বস্তুর উষ্ণতা বৃদ্ধি হয়। বস্তুর কি হয়? বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায়। এর আর কোনো অল্টারনেটিভ অ্যান্সার আছে? কোনো বস্তুতে তাপ দিলে কি হয়? বস্তুর উষ্ণতা বৃদ্ধি হয় ছাড়া। তাহলে কেন কোনো বস্তুতে আধান দিলে কি হয় তার উত্তর পেতে এত খুঁজতে হলো? তাহলে এখানে প্রশ্নটা কি করেছিলাম? এখানে প্রশ্নটা ছিল কোনো বস্তুতে আধান দিলে কি হয়? কি হয় বা বস্তুর কি হয়? আধান দিলে বস্তুর কি হয়? উত্তর কি হবে? অনেক কিছু উত্তর খোঁজার পর একটা উত্তর পেলাম ফাইনালি। সেই উত্তরটা কি? বস্তুর বিভবের মান বৃদ্ধি পায়। কিন্তু এটা খুঁজতে আমাদের অনেক টাইম লাগছে, কিন্তু এটা খুঁজতে আমাদের টাইম লাগছে না। ঠিক আছে? আমি যখন কালকে উত্তরগুলো শুনছিলাম মনে মনে হাসছিলাম। তার মানে ভাবো, হিটের সাথে টেম্পারেচার যেভাবে আনুষঙ্গিকভাবে যুক্ত, হিট আর টেম্পারেচারের সঙ্গে যেমন, মানে হিটের সাথে টেম্পারেচারের যেমন কার্যকারণগত সম্পর্ক আছে, মানে বলতে পারো বাপ বেটা সম্পর্ক, তাই না? মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত হিট আর টেম্পারেচারের কথা দুটো, কোনো অপশানই নাই। হিট দিলে কি হয়? টেম্পারেচার বাড়বে। মানে কেউ ওই ডবল অ্যান্সার দেবে না, মানে এর অন্য কোনো অ্যান্সার দেবেই না, কেউ হতেই পারে না অন্য কোনো অ্যান্সার। হিট দিলে কি হয়? টেম্পারেচার বাড়বে। হিট নিলে কি হয়? টেম্পারেচার কমবে। আর কি হবে এটার অ্যান্সার? তাহলে হোয়াই তাপ মানে আধান দিলে কি হয় তার উত্তর এত খুঁজতে হচ্ছে? ভেবে দেখো, খুব ইম্পর্টেন্ট জায়গা। কেন ইম্পর্টেন্ট জায়গা সেটা এখনো বলিনি, বলছি। তাহলে চার্জের সঙ্গে পোটেনশিয়াল সেরকমই অঙ্গাঙ্গিভাবে যুক্ত। ঠিক আছে? এখানে যেমন হিট আর টেম্পারেচারের সম্পর্ক, এখানে চার্জ আর পোটেনশিয়ালের ঠিক তেমন সম্পর্ক। ঠিক আছে? আর এর আগে যেটা অ্যানালজি দেখালাম, যেটা কন্ডাক্টর চ্যাপ্টারে ছিল, কন্ডাক্টিভিটিতে, সেখানে কি ছিল? এই টেম্পারেচার ডিফারেন্সের জন্য হিট ফ্লো হয়েছিল, আর ইলেকট্রিসিটিতে তোমরা কি পাবে? এই পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য চার্জ ফ্লো হবে। এই পোটেনশিয়াল ডিফারেন্স আধান ফ্লো এর কারণ, মানে তড়িৎ প্রবাহের কারণ। এই টেম্পারেচার ডিফারেন্স হিট ফ্লো এর কারণ, অর্থাৎ কন্ডাকশনের কারণ। ওখানে ইলেকট্রিক্যাল কন্ডাকশন, এখানে হিট কন্ডাকশন। প্রত্যেকটা পয়েন্ট মিলে যাচ্ছে। জোর করে মেলানোর দরকার আছে? একটাও কিছুকে আমি জোর করে মিলালাম? তাহলে কেন আমি জোর করে স্প্রিং এনে মিলাতে চাইবো? ওটা মিলে যাচ্ছে, ঠিক আছে, ওটা তার মেকানিক্যাল অ্যানালজি। কিন্তু ওই অ্যানালজির তুলনায় এই অ্যানালজিটা অনেক বেশি স্ট্রং। বুঝে গেল? ভেবে দেখো, টেম্পারেচার ডিফারেন্স আর পোটেনশিয়াল ডিফারেন্স কতটা সেম। তাই না? ওখানে টেম্পারেচার, ওখানে পোটেনশিয়াল ডিফারেন্স, একটু আগে বললাম এটাকে আধান বলে না ভাবতে, এনার্জি দিয়ে ভাবতে। মানে ওখানে পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য ইলেকট্রিক্যাল এনার্জি ফ্লো করছে এক জায়গা থেকে অন্য জায়গাতে, আর এখানে টেম্পারেচার ডিফারেন্সের জন্য হিট এনার্জি ফ্লো করছে এক জায়গা থেকে অন্য জায়গাতে। হলো? আচ্ছা, কিউ দিয়ে আধান বলা হচ্ছে, ইলেকট্রিক্যাল চার্জকে কিউ দিয়ে প্রকাশ করা হয়, হিটকে কিন্তু সেই জন্য মিলানোর জন্য কিউ দিয়ে প্রকাশ করা হচ্ছে, নাহলে হিট কিন্তু এইচই থাকতে পারত। আর এখানেও বস্তুর মধ্যে কতটা এনার্জি স্টোর হতে পারে
ইলেকট্রিক্যাল এনার্জি কতটা স্টোর হতে পারে সেটা বোঝানোর জন্য ক্যাপাসিটি, এখানে বস্তুর মধ্যে কতটা হিট এনার্জি স্টোর হতে পারে সেটা বোঝানোর জন্য হিট ক্যাপাসিটি। মানে দুটো কিন্তু সেম, এখানেও ক্যাপাসিটি এখানেও ক্যাপাসিটি, ওই ক্যাপাসিটি থেকে সি কথাটা এসছে, মানে হিট ক্যাপাসিটি থেকে সি আর ইলেকট্রিক্যাল ক্যাপাসিটি থেকে সি, আলটিমেটলি দুটাই ক্যাপাসিটি। তাহলে ক্যাপাসিটি কথাটার মানে কি দাঁড়ালো? ক্যাপাসিটি কথাটার মানে দাঁড়ালো তার কতটা নেওয়ার ক্ষমতা আছে। এবার ক্যাপাসিটি ব্যাপারটাকে আমি আরেকটু সহজ করে বুঝাই, এটা আমি 11-এ একবার বুঝিয়েছিলাম, আর আবার একবার সহজ করে বুঝাই। তোমাদের ক্লাসে ধরো দুটো ছেলে আছে, একটা ছেলে সৈকতের মতো, সৈকতকে তোমরা চেনো সবাই, আরেকটা ছেলে কার মতো, কার মতো বলি, আরেকটা ছেলে ধরো আয়ুষের মতো বা ঠাকুরের মতো। তাহলে একটা ছেলে সৈকতের মতো, একটা ছেলে আয়ুষ বা প্রদ্যুম্ন, সবচেয়ে বেস্ট এক্সাম্পল। একটা ছেলে সৈকতের মতো, একটা ছেলে প্রদ্যুম্নর মতো, ঠিক আছে? এবার ক্লাসে কিছু উচ্চিংড়ে ছেলেপেলে থাকে, টিচার নাই ক্লাসে, সেই উচ্চিংড়ে ছেলেপেলেগুলো চলে এসে একদল গেল সৈকতকে রাগাতে, একদল গেল প্রদ্যুম্নকে রাগাতে। তাহলে এক্ষেত্রে নিজের স্টেবিলিটি বজায় রাখার ক্যাপাসিটি কার বেশি? কার মানে নিজের স্টেবিলিটি কে বেশি ধরে রাখতে পারছে? সৈকত পারবে না প্রদ্যুম্ন পারবে? অবশ্যই সৈকতের অনেক বেশি না? প্রদ্যুম্নের ক্যাপাসিটি ওই ক্ষেত্রে অনেক কম। মানে এটা ওর নেচার, মানে এটা তোর কোনো দোষ নাই, এটা ওর নেচারের মধ্যে পড়ছে, ঠিক আছে? তো অনেকটা ক্যাপাসিটি কথাটার মানেই সেটা। যখন কোনো এনার্জি দিচ্ছি তখন, বা যখন এখানে আধান দিচ্ছি তখন ওর মধ্যে কিছু একটা চেঞ্জেস আসছে, তো যার মধ্যে চেঞ্জেসটা পরে আসবে তার ক্যাপাসিটি বেশি, যার মধ্যে চেঞ্জেসটা আগেই আসবে তার ক্যাপাসিটি কম। বুঝে গেল কথা? দেখো ভালো করে, এটা বোঝার সহজ উপায় জল দিয়ে বোঝা এবং পাত্রের ক্যাপাসিটি দিয়ে বোঝা। জল ঢালবো, পাত্রের ক্যাপাসিটি দিয়ে বুঝবো, ঠিক আছে? ওটা সবচেয়ে সহজ উপায়। ধরে নাও তোমার কাছে অত লম্বা গ্লাস করলে বালতি আর রাখতেই পারবো না। ধরে নাও তোমার কাছে এরকম একটা গ্লাস আছে, ঠিক আছে? আর কি, তোমার কাছে বড় একটা এরকম গামলা আছে, ঠিক আছে? এখানে দেখেই বোঝা যাচ্ছে কার ক্যাপাসিটি বেশি, যে গামলার ক্যাপাসিটি বেশি, গ্লাসের ক্যাপাসিটি কম, ঠিক আছে? কিন্তু যদি দেখে বোঝার কোনো অপশন না থাকে তখন কি আমাকে কিছু একটা মেজার করে বুঝতে হবে। তো সেই মেজার করার জন্য আমরা এর মধ্যে গ্লাসের মধ্যে ভর্তি গ্লাস জল দিয়ে দিলাম, তাহলে কি জলের হাইট এই পরিমাণ চেঞ্জ হলো। সেই একই পরিমাণ জল যদি এই গামলায় দিতাম, গামলায় জল এইটুকুর বেশি হাইট পাল্টাবে না। তাহলে এখানে কি হচ্ছে, এই রাশিটা বা এই রাশিটার তুলনীয় রাশি কোনটা হচ্ছে? এই দুটো রাশির তুলনীয় রাশি এখানটায় হচ্ছে জলের পরিমাণ, যেটা এখানে ছিল তাপের পরিমাণ, এখানে ছিল আধানের পরিমাণ, ঠিক আছে? আর চেঞ্জ ইন টেম্পারেচার বা চেঞ্জ ইন পোটেনশিয়াল, তার তুলনীয় রাশি কি হচ্ছে? তার তুলনীয় রাশি হচ্ছে জলতলের উচ্চতা, যেহেতু এখন জল দিচ্ছি তাহলে বৃদ্ধি লিখবো সরাসরি, বৃদ্ধি, ঠিক আছে? তাহলে জলের পরিমাণ আর জলতলের উচ্চতা বৃদ্ধি
এটা তুলনীয় রাশি হচ্ছে। তাহলে এখানে যেটা ক্যাপাসিটি, এখানে যেটা ক্যাপাসিটি, এখানে যেটা ইলেকট্রিক্যাল ক্যাপাসিটি, এখানে যেটা হিট ক্যাপাসিটি, তাহলে এখানে সেটা কি, সেটা হলো এখানে মানে এর তুলনীয় রাশি যদি আমি নিয়ে আসি সেটা হবে পাত্রের জল ধারণ ক্ষমতা। বোঝা গেল? মানে একটা পাত্রের জল ধারণ ক্ষমতা যত বেশি হবে তত মানে যত বেশি হবে তত জল ঢাললে ওর হাইট কম বাড়বে। একটা ছেলের নিজেকে আটকে রাখার ক্ষমতা যত বেশি হবে তার সে তত কম রেগে যাবে। ঠিক আছে? আমাদের আশেপাশে প্রচুর জিনিস আছে যেটা আমাদের মাইন্ডকে ডিফ্লেক্ট করতে পারে বা আমাদের মাইন্ডকে এদিক ওদিক ভটকে দিতে পারে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ফেসবুক, টুইটার, যত কিছু, ইচ অ্যান্ড এভরিথিং। ঠিক আছে? এই সব কিছুই আমাদের মাইন্ডকে ডিস্টার্ব করার জন্য যথেষ্ট। কিন্তু যার ব্রেন ক্যাপাসিটি অনেক বেশি থাকবে তার খুব সহজে এই ডিস্টারবেন্সটা হবে না। ঠিক আছে? এটাই মেন জায়গা। সেম জিনিস, জাস্ট মিলাও, যেটা পড়ছো সেটাকে নর্মাল বাস্তব জীবনের সঙ্গে মিলাও, দেখবে অনেক সহজে ব্যাপারটা বুঝতে পারবে। তাহলে দেখো এখানে আরেকটা জিনিস তোমাদের তুলনা করে দিই, ভাবতে ভালো লাগবে। জলতলের উচ্চতা বৃদ্ধি, সেটাকে আমরা এইচ দিয়ে বলতে পারি, হাইট। যদি মনে থাকে তাহলে ভেবে দেখো mgh বিষয়টা কি ছিল? পোটেনশিয়াল এনার্জি। তাহলে সেখান থেকে gh হবে পোটেনশিয়াল, মানে এটাকেই বলা যেতে পারে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। তাহলে দেখো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের মধ্যে যদি জিটাকে নাই করে দিই বা জিটা কনস্ট্যান্ট হিসেবে ভাবি, তাহলে মেন পোটেনশিয়াল চেঞ্জটা কিন্তু কার জন্য হয়? এই এইচ এর জন্য হয়। তাহলে মানে এই যে অ্যানালজিটা, এটা কি? এটা হিট, হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স। এটা কি? এটা ইলেকট্রোস্ট্যাটিক্স। আর এটা কি? এটা মেকানিক্স। হিট, ইলেকট্রোস্ট্যাটিক্স আর মেকানিক্স, তিনটার মধ্যে দেখো একটা সুন্দর মেলবন্ধন এখানে তৈরি হলো, যেখানে পাত্রের জল ধারণ ক্ষমতা যা বোঝায় সেটাই বোঝায় একটা বস্তুর তাপ ধারণ ক্ষমতা। যেখানে এখানে জল দিয়ে জলের উচ্চতা পরিবর্তনকে মেজার করে আমরা পাত্রের জল ধারণ ক্ষমতা বিচার করব। এখানে তাপ দিয়ে উষ্ণতার পরিবর্তন মেজার করে আমরা পাত্রের তাপ ধারণ ক্ষমতা মেজার করব, বস্তুর তাপ ধারণ ক্ষমতা মেজার করব। এখানে আধান দিয়ে বিভব বৃদ্ধি পাওয়াটাকে মেজার করে আমরা বস্তুর আধান ধারণ ক্ষমতা বা ইলেকট্রিক্যাল এনার্জি ধারণ ক্ষমতাকে মেজার করব। এটা হিট ক্যাপাসিটি, এটা ইলেকট্রিক্যাল ক্যাপাসিটি, এটা ওয়াটার ক্যাপাসিটি। হ্যাঁ, বলা যেতে পারে ওয়াটার ক্যাপাসিটি, না বলার কি আছে। বড় বড় যে ট্যাঙ্কিগুলো থাকে সেই ট্যাঙ্কিগুলোর গায়ে লেখাতে ওয়াটার ক্যাপাসিটি এত গ্যালন। কথাটার মানে কি? কথাটার মানে হলো ওই ট্যাঙ্কির মধ্যে অত পরিমাণ জল থাকতে পারে। ঠিক আছে? তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো সবাই। আর সত্যিকারেই এই টার্মটাকে পোটেনশিয়াল বলা হয়। তাহলে থার্মাল কেন বলে ইলেকট্রিক্যাল যে পোটেনশিয়াল, তার দুটো অ্যানালজিক্যাল টার্ম পেলে,
একটা হলো থার্মাল অ্যানালজিক্যাল টার্ম, যেটাকে আমরা টেম্পারেচার বলি, আরেকটা হলো মেকানিক্যাল অ্যানালজিক্যাল টার্ম, যেটাকে আমরা হাইট বলবো। তাহলে এক কথায় বলতে গেলে এটা ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল, এটা থার্মাল পোটেনশিয়াল, এটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, সব কিন্তু পোটেনশিয়াল মানে বিভব। ওই জন্য দেখো তোমাদের বিভবের ধারণা ক্লাস 11-এর ফার্স্টেই কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারে ছিল। বিভব হলো এমন একটা জিনিস যেটা স্থিতিশক্তির জন্ম দেয়, মানে যেটা সরাসরি শক্তির সঙ্গে কানেক্টেড। বোঝা গেল কথাটা? তাহলে এখানে বিভবটা হিট এনার্জির সঙ্গে কানেক্টেড, এখানে বিভবটা ইলেকট্রিক্যাল এনার্জির সঙ্গে কানেক্টেড। তাহলে এখানে হাইটের বিভবটা কোন এনার্জির সঙ্গে কানেক্টেড? কেন? পোটেনশিয়াল এনার্জি। জল যত ভরবো এই পাত্রের মধ্যে তত জলের মধ্যে তত এনার্জি স্টোর থাকবে, পোটেনশিয়াল এনার্জি স্টোর থাকবে, যেটা জলবিদ্যুৎ কেন্দ্রে কাজে লাগানো হয়। এক বড় একটা বাঁধ বানিয়ে সেই বাঁধের মধ্যে জল স্টোর করা হয়, জলের হাইট বাড়তে থাকে, মানে কি জলের মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হচ্ছে। এবার যখন গেট খুলে দেয় সেখান দিয়ে জল বেরিয়ে আসে, দিয়ে টারবাইনের চাকা ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি হয়। ঠিক আছে? ভুল কিছু না, 100% সেম, সব কিছু 100% সেম। জোর করে স্প্রিং আনার দরকার নাই, এটা দিয়েই হবে। আর ইলেকট্রন এক্সাইট করার দরকার নাই এটা দিয়ে। ঠিক আছে? বা বস্তু আহিত হয় এরকম করে ভাবার দরকার নাই। আশা করি বোঝাতে পেরেছি। আরেকটা লাস্ট কথা যেটা বলবো, এই রিলেশনশিপটা যেহেতু ক্যালোরিমিতির মূলনীতি, তার মানে এই রিলেশনশিপটা হিটের একটা ফান্ডামেন্টাল ইকুয়েশন। মানে এই রিলেশনশিপ ছাড়া বা এই ইকুয়েশন ছাড়া হিটের কোনো দামই নেই। হিটের যে কোনো কাজ আমাদের এই রিলেশনশিপ দিয়ে করতে হয়। ঠিক সেরকম এই রিলেশনশিপ ইলেকট্রোস্ট্যাটিক্সের একটা ফান্ডামেন্টাল ইকুয়েশন। ক্যালোরিমিতির মূলনীতির হিটের যতখানি গুরুত্ব আছে, এই রিলেশনশিপের ইলেকট্রোস্ট্যাটিক্সের ততখানি গুরুত্ব আছে। তার মানে ক্যালোরিমিতির মূলনীতি যেমন আমরা ক্যালোরিমিতি চ্যাপ্টারটা পড়ার জন্য শুধু কাজে লাগাই না, কাজে লাগাই কি সিপিসিবির মানে সিপিসিবির কত কাজ আছে ভেবে দেখো। যে কোনো প্রসেসে সিপিসিবি কাজে লাগে। তো শুধুমাত্র কি টেম্পারেচার মানে হিট আদান প্রদানের জন্য এই সম্পর্কটা আসছে? সেটা কিন্তু নয়। কোনো বস্তু কতটা হিট নিয়ে কতটা টেম্পারেচার বাড়ছে সেটা দিয়ে আমরা অনেক কিছু করে থাকি, করেছো তোমরা অলরেডি। বেসিক্যালি এটা একটা এনার্জি ইকুয়েশন। তাহলে একটা এনার্জি ইকুয়েশন যে কোনো জায়গার বা যে কোনো চ্যাপ্টারে একটা ফান্ডামেন্টাল ইকুয়েশন হয়। সিমিলারলি এটাও একটা এনার্জি ইকুয়েশন। তাহলে এই এনার্জি ইকুয়েশন ইলেকট্রোস্ট্যাটিক্সের একটা ফান্ডামেন্টাল ইকুয়েশন, নট ফর ক্যাপাসিটর চ্যাপ্টার। এবার এই ফান্ডামেন্টাল ইকুয়েশনের যে সেটা থেকে একটা চ্যাপ্টার কি করে গঠন হচ্ছে সেটা তো পরের প্রশ্ন। কারণ এখানে যে সেটা থেকে কোনো চ্যাপ্টার গঠন হয়নি, সেটা থেকে সিপিসিবি তৈরি হয়েছে, যেটা থেকে আমরা থার্মোডাইনামিক্সে কাজে লাগিয়েছি বিষয়টাকে, এবং যারা অনেক অ্যাপ্লিকেশন আছে। কিন্তু এটার থেকে আমরা একটা চ্যাপ্টার গঠন করে ফেলেছি। তো সেটা নেক্সটে আসবো, সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। কিন্তু জাস্ট ইম্পর্টেন্সটা বোঝানোর জন্য এই মিলগুলো দেখালাম বা এই অ্যানালজিগুলো দেখালাম। তো এখানে কি বললাম, জল দিয়ে যার কম হাইট বৃদ্ধি পাচ্ছে সেটা ক্যাপাসিটি বেশি, জল দিয়ে যার বেশি হাইট বৃদ্ধি পাচ্ছে তার ক্যাপাসিটি কম। পিছনে লেগে গুতা মেরে চিমটি কেটে বা রাগিয়ে দিয়ে যাকে সহজেই রাগিয়ে দেওয়া যাচ্ছে তার ক্যাপাসিটি কম, সহ্য করা ক্যাপাসিটি কম। আর যাকে রাগিয়ে দেওয়া খুব কঠিন তার সহ্য করা ক্যাপাসিটি বেশি, তাই না? আশেপাশের জগতের এন্টারটেনমেন্ট থেকে যারা সহজেই ডিফ্লেক্ট হয়ে যাচ্ছে তাদের ব্রেনের আত্মসংযমের ক্যাপাসিটি কম। আর যাদের আশেপাশে এন্টারটেনমেন্টে খুব সহজে তারা ডিফ্লেক্ট হচ্ছে না, তার মানে কি তাদের আত্মসংযমের ক্যাপাসিটি বেশি। সিমিলারলি এখানেও হিট দিয়ে যখন টেম্পারেচার খুব সহজে বৃদ্ধি করা যায়, যেমন দুধের ক্ষেত্রে হিট দিয়ে উষ্ণতা খুব সহজেই বৃদ্ধি হয়, তাহলে দুধের হিট ক্যাপাসিটি কম বা দুধের তাপগ্রাহিতা কম।
ওই একই পরিমাণ জল নাও, অনেক বেশি হিট লাগবে ওই একই টেম্পারেচার বৃদ্ধি করতে, তাহলে জলের তাপগ্রাহিতা বেশি। সেখান থেকে তোমরা পড়েছিলে জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি হয়। সিমিলারলি কোনো একটা বস্তুতে আধান দিয়ে যদি খুব সহজেই বিভব বৃদ্ধি করা যায় তাহলে বস্তুর ইলেকট্রিক্যাল ক্যাপাসিটি কম, আর যদি আধান দিয়ে মানে বিভব বৃদ্ধি করতে অনেক বেশি আধান লাগে তাহলে বস্তুর ক্যাপাসিটি অনেক বেশি। তার মানে সব জায়গাতেই, এখানে হোক বা এখানে হোক বা এখানে হোক, এই ক্যাপাসিটি বিষয়টা বা ধারণ ক্ষমতা বিষয়টা ডিপেন্ড করছে বস্তুর উপর, বস্তুর সাইজের উপর, বস্তুর আকারের উপর, বস্তুর প্রকৃতির উপর। তার মানে এটা বস্তুর ইন্টারনাল প্রপার্টি। হ্যাঁ, আকার আকৃতি কি ইন্টারনাল প্রপার্টি তোমরা? হ্যাঁ, বস্তুর ইন্টারনাল প্রপার্টি, ঠিক বলেছি, পদার্থের ইন্টারনাল প্রপার্টি না, বস্তুর ইন্টারনাল প্রপার্টি। বস্তুর ইন্টারনাল প্রপার্টিতে তার আকার আকৃতি থাকে। আমি যদি পদার্থের ইন্টারনাল প্রপার্টি বলতাম তাহলে এটা ম্যাচ করতো না কথাটা। বোঝা গেল কথাটা? মানে পদার্থ আর বস্তুর মধ্যে পার্থক্য তো মনে আছে। লোহা একটা পদার্থ, লোহার তৈরি একটা বালতি হলো একটা বস্তু। তাহলে লোহার ইন্টারনাল প্রপার্টি মানে তার বন্ডিং, তার মধ্যে কতটা ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন আছে, বা তার বন্ড কতটা স্ট্রেংথ আছে, বা সেখানে মলিকুল কেমনভাবে ভাইব্রেট করছে, এই ব্যাপারগুলো চলে আসবে। কিন্তু যদি বস্তুর ইন্টারনাল প্রপার্টিতে আসি তাহলে বালতির সাইজ কত বড়, বালতির হাইট কত, বালতির তলাটা কত বড়, এই ব্যাপারটা আসবে। সেই জন্য বললাম বস্তুর ইন্টারনাল প্রপার্টি। হ্যাঁ, প্রত্যেক ক্ষেত্রেই এই সি জিনিসটা বা ক্যাপাসিটি জিনিসটা, জল ধারণ, পাত্রের জল ধারণ ক্ষমতা, হ্যাঁ এই জন্য বলেছি পাত্রের ক্ষমতা। পাত্র যে পদার্থ দিয়ে তৈরি তার ক্ষমতা না, পাত্রটারই জল ধারণ ক্ষমতা। তাহলে এখানে কি সিটা কার হচ্ছে? সিটা হলো বস্তুর। তাহলে যে অবজেক্ট, নট ম্যাটেরিয়ালস, যে অবজেক্ট আমরা নিব সেই অবজেক্টের উপর ডিপেন্ড করছে তার ক্যাপাসিটি কত হবে। এখানটাতেও যে অবজেক্ট আমরা নিব সেই অবজেক্টের উপর ডিপেন্ড করছে তার হিট নেওয়ার ক্যাপাসিটি কত হবে। আশা করি আমার আজকের যেটা মূল উদ্দেশ্য ছিল এই রিলেশনশিপের গুরুত্বটাকে বোঝানো, এটা কত ইম্পর্টেন্ট একটা রিলেশনশিপ এবং কতটা ফান্ডামেন্টাল একটা ইকুয়েশন, ঠিক আছে? আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। আজকে এটা বলতে গিয়ে আমার অনেকটা টাইম চলে গেল, সুতরাং আজকে নতুন করে আমি আর কিছু বলছি না। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। নেক্সট ভিডিওতে তোমাদের এই চ্যাপ্টারের বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি করে দিও, আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।